কৃষি বিলে কুরুক্ষেত্র সংসদ যা হয়ে গেল গতকাল। রাজ্যসভার ৮ সাংসদ সাসপেন্ড হলেন। কৃষি বিলে কেন আপত্তি বিরোধীদের, এই প্রশ্ন নিশ্চয়ই আমরা উত্তর জানব। কৃষি বিল নিয়ে কি বলছেন প্রধানমন্ত্রী আপনাদের দেখাবো। কৃষি বিলে আমাদের রাজ্যে কি প্রভাব, এ রাজ্যে কৃষি বিপণনের প্রকৃত ছবি কি, নিউজ 18 বাংলার গ্রাউন্ড রিপোর্ট আমরাই দেখাবো। এ রাজ্যের চাষিরা কি বলছেন এই কৃষি বিল নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, বিজেপি নেতা প্রণয় রায়, কংগ্রেস নেতা রিজু ঘোষাল, সিপিএম নেতা তাপস সিনহা, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। একবার দেখে নেওয়া যাক মোদী সরকারের কৃষি বিলের প্রতিবাদ। ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ রাজ্যসভার ৮ সাংসদ সাসপেন্ড। এ নিয়ে সোমবার আজকে ফের উত্তাল সংসদের উচ্চকক্ষ। মোদী সরকারের কৃষি বিলের প্রতিবাদে রবিবারে রাজ্যসভায় ঝড়। সোমবার রাজ্যসভা শুরু হতেই তৃণমূলের ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ রাজ্যসভার ৮ সাংসদকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। Announcement, there should not be anybody. You first follow that. First, you follow after my announcement. You cannot be in the house. The person's named. You do that, then I will hear the LOP. You first withdraw from the house. These members who have been named by the minister and resolution which has been approved, they should first withdraw from the house. Then we can. এ নিয়ে সোমবার ফের বাদল অধিবেশনে ঝড়। রেডে করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। সাসপেন্ড করলেও সভাকক্ষ ছাড়তে রাজি হননি ৮ সাংসদ। किसान विरोधी काला कानून वापस लो, वापस लो, वापस लो। तानाशाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। मोदी शाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। আজকে স্বাধীনতার কালো দিন, গণতন্ত্রের কালো দিন, সংবিধানের কালো দিন। সরকার পক্ষের এমন নির্লজ্জ অবস্থা, ওরা ভোটে জেতার জায়গায় ছিল না, সেই জন্য ওরা অগণতান্ত্রিক ভাবে ধনী ভোটে এটা পাশ করার চেষ্টা করেছে। ওরা আমাদেরকে ডিভিশন দেয়নি। টুইট করে মোদী সরকারকে একহাত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিলের প্রতিবাদে ৮ সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক, স্বৈরাচারী মানসিকতার প্রকাশ। গণতন্ত্রের পরোয়া করছে না, আমরা মাথা নিচু করব না। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। একদিকে মমতা, আরেকদিকে রাহুল, নিশানায় মোদী সরকার। রাহুল গান্ধী টুইটারে লেখেন, গণতন্ত্রের কণ্ঠরোধ চলছে। প্রথমে চুপ করানো হচ্ছে, তারপর সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। কৃষকদের অন্ধকারে রেখে কালো আইন পাশ করিয়ে নিচ্ছে। এই সব জান্তা সরকারের অসীম অহংকার দেশে অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে। He tried to muzzle, to throttle the voices of the opposition parties. We will be protesting to restore the status quo ante of our honorable মেম্বার অফ পার্লামেন্ট ইন রাজ্যসভা। আমার মনে হয় এটা খুব কড়া ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, সেজন্য স্পিকার নিয়েছেন ওখানে চেয়ারম্যান। আর এটা স্বাগতযোগ্য। সংসদের পরিবেশ ঠিক রাখার জন্য, সংসদীয় গণতন্ত্রকে জীবিত রাখার জন্য এই ধরনের কড়া স্টেপের খুব দরকার আছে। মোদী সরকারের কৃষি বিলের প্রতিবাদে আগামী শুক্রবার রাজ্যের সব জাতীয় ও রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি। বামপন্থী কৃষক সংগঠনগুলি মিলে এই কমিটি তৈরি করেছে। আগামী শুক্রবারই বামপন্থী বিভিন্ন গণসংগঠন ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে। নিউজ 18 বাংলা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দাবি করছেন কিষাণ মান্ডি উঠে যাবে না, কিষাণ মান্ডি থাকবে, ন্যূনতম সহায়ক মূল্য পাবেন সাধারণ চাষিরা, কৃষকরা। কি বললেন দেখুন। कि अब कृषि मंडियों का क्या होगा? क्या कृषि मंडियां बंद हो जाएगी? क्या वहां पर खरीद बंद हो जाएगी? जी नहीं, ऐसा कतई नहीं होगा। कृषि मंडियों में जैसे काम पहले होता था वैसे ही अब भी होगा कि एमएसपी की व्यवस्था जैसे पहले चलती आ रही थी वैसे ही चलती रहने वाली है। ব্যাপক আক্রমণ, মোদী জামানায় হিটলারি শাসনের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘরে বসে একজন রাজ করবে, তাহলে আর হিটলারের কথাটা আমরা কেন বলি? হিটলারি কায়দায় দেশ চলছে, টোটাল ফ্যাসিজম কায়দায় দেশ চলছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে দাঙ্গায় জড়িয়ে দেওয়া হচ্ছে। যোগেন্দ্র যাদবদের মতো মানুষকেও, এমনকি সীতারাম ইয়েচুরি, তার সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, চার্জশিটে তাদের নামও দেওয়া হয়েছে। যদি কেউ সত্যি অন্যায় করে তার নাম চার্জশিটে দিলে আমার কোনো আপত্তি থাকবে না।
তা সেখানে যারা দাঙ্গা করেছিল তার নাম নেই কেন? আমি চলে যাব কুণাল ঘোষের কাছে। কেন এত বিরোধিতা? আজকে পাঞ্জাব হরিয়ানায় কৃষি কাজ করে BMW চড়েন মানুষ। আমাদের এখানে কিন্তু সেই রকম চাষি নেই, ছোট ছোট জমি। তারা আজকে ফোড়ে রাজে একেবারে বিরক্ত বীতশ্রদ্ধ। আজকে যদি কৃষি বিল আসে তারাই তো উপকৃত হবেন আমাদের রাজ্যে, আমি বলছি। না, এটা সম্পূর্ণ উল্টো দিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে। এটার কোনো প্রশ্ন উঠছে না। কারণ কৃষি বিল এবং কেন্দ্রীয় সরকারের কৃষি নীতিটি ঠিক যে অবস্থায় রয়েছে তাতে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের কৃষকদের একটা বিরাট সর্বনাশ। আমি তার পয়েন্ট করে এক দুই করে যাচ্ছি না, কারণ সেটা একটা বিরাট থিওরিটিক্যাল প্রশ্নে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাকিদের ওরা পরে বোঝাবেন। একটা সরকারের মন্ত্রী বুঝতে পারলেন না, প্রতিবাদ করে ইস্তফা দিয়ে চলে গেলেন, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। তাদের এক শরিক, তারা পর্যন্ত বুঝতে পারলো না সেটা নাকি মঙ্গলের কাজ মন্ত্রী। এবং আবার বলছি কুণালদা, উনি পাঞ্জাবে এই ধরনের কৃষকদের স্বার্থ বিঘ্নিত হতে পারে, কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যের চাষিদের, আমি আমাদের রাজ্যের চাষিদের কথা আমি নিশ্চয়ই আসব, কিন্তু আমাদের রাজ্যটা তো দেশের বাইরে নয়, ফলে তার সমস্ত রকম প্রভাবটা আমাদের, এই যে অর্ডিন্যান্স জারি করে এই খাদ্যশস্য, ডাল, তৈলবীজ, ভোজ্য তেল, পেঁয়াজ, আলুর উপর সেটাকে জরুরি তালিকা থেকে বাদ রাখা হলো, তো এটা কি শুধু পশ্চিমবঙ্গ বলে তার মানুষ আলাদা সমস্যায় পড়বেন না? এটা এই অর্ডিন্যান্সটা কারা করছে? এটা তো পশ্চিমবঙ্গ সরকার করেনি। এবার যখন আলু আর পেঁয়াজের দাম বাড়বে তখন তো সেটা দায়টা সমস্ত সকলকেই এই ফলটা ভুগতে হবে। ফলে এখানে যেটা দাঁড়াচ্ছে, ধাপে ধাপে ন্যূনতম সহায়ক মূল্যটা কার্যত এখন তড়িঘড়ি করে ওনাদের দেখাতে হচ্ছে আমরা বাড়িয়ে দিচ্ছি, কিন্তু এটা তুলে একটা কর্পোরেট সিস্টেমটা পুরো দস্তুর দখল করে নেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনলাম। আচ্ছা, লকডাউন শুরুতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি বেসরকারি ক্ষেত্রকে বলছি দয়া করে কোনো ছাঁটাই করবেন না মানবিক কারণে, আর এখন কেন্দ্রীয় সরকার বিল আনতে চলেছে যে 300 জন পর্যন্ত ছাঁটাই যখন তখন করা যাবে, তারপর অনুমোদন লাগবে। তার চেয়ে বড় কথা, যদি এত ভালো জিনিস এই বিল, তাহলে ধনী ভোটে পাস করাতে হলো কেন? একটা ভোটাভুটি হলো না কেন রাজ্যসভায়? যে প্রতিবাদগুলি উঠেছিল সে তার তো আইনে সমস্ত রকম প্রভিশন ছিল। এইখান থেকেই বিশ্বাস করতে পারছে না বিরোধীরা বিজেপিকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রণয় রায়, আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে, তিনিও ঠিক এই পয়েন্টেই বলেছিলেন যে 2016 সালে যখন নোটবন্দি হয় তখনও বলেছিলেন যে আমি রাস্তায় দাঁড়িয়ে, যদি ব্যর্থ হয় তাহলে রাস্তায় দাঁড়িয়ে মানুষ আমাকে জবাব দেবেন। হয়নি, নোটবন্দি ব্যর্থ, কোট আনকোট অভিযোগ বলা হয়। তাহলে প্রধানমন্ত্রীকে এইখান থেকে বিশ্বাস করতে পারছে না বিরোধীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তার ফল পাওয়া যাবে বলে মনে হয় না। দেখুন, ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু কি হয়েছে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গের বাজারে আমরা 35 থেকে 40 টাকা কেজি আলু কিনছি প্রত্যেক দিন। এর আগের দিন অনুষ্ঠানও করেছি আপনার এখানে। কিন্তু বাস্তবিক হলো বর্ধমান, হুগলির যারা আলু চাষী, বলা হচ্ছে কেন্দ্র অর্ডিন্যান্স করেছে, সেই জন্য রাজ্য সরকারের ক্ষমতা নেই। কিসের ক্ষমতা নেই? আজকে সেখানকার কৃষকরা 12 টাকা কেজি কেন আলু বিক্রি করতে বাধ্য হলো? আজকে 60,000 মেট্রিক টন আলু পশ্চিমবঙ্গ সরকার কিনেছে, সেই আলু কোথায় গেল? সেইটা বাজারে কেন আসছে না? আর যারা 12 টাকা কেজি, 10 টাকা কেজি আলু বিক্রি করলো, আর বাজারে যেটা 35 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই বাকি টাকাটা কাদের কাছে যাচ্ছে? তার উত্তর তো দিন, তার উত্তর তো দিতে হবে। আজকে যদি ব্যবস্থা একটু এতদিন ধরে বিল ছিল না, তাহলে কৃষকরা কেন আত্মহত্যা করলো? কেন তারা দাম পেল না? কেন দাম পেল না? আপনাদের কাটমানি বন্ধ হয়ে যাবে, সারা ভারতবর্ষে আপনাদের কাটমানি বন্ধ হয়ে যাবে। কাটমানি বন্ধ হবে বলে কৃষকরা দাম পাবে, আর কাটমানি বন্ধ হলে আপনাদের দল বন্ধ হয়ে যাবে। ভারত সরকারের চলবে না। 75-25 ভারত সরকারের রিপোর্ট, পশ্চিমবঙ্গে কৃষকরা তাদের ন্যায্য মূল্য চায়, এটা আপনারা চাচ্ছেন না। আমি আসছি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব এই প্রসঙ্গটাই। কুণাল ঘোষ যেটা তুলে ধরলেন যে জোট সঙ্গী তারা পর্যন্ত পদত্যাগ করলেন এই বিলের প্রতিবাদে। আমি কি সঠিক কথা বললাম যে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব হরিয়ানার মধ্যে অনেকটাই পার্থক্য আছে এবং সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এই বিলটাতে পদত্যাগে কোনো যায় আসে না এরকমই মনোভাব দেখালেন? দেখো, বিলটা যেভাবে সর্বভারতীয় জায়গা থেকে এসছে,
রাজ্যে রাজ্যে কিন্তু ইম্প্যাক্ট এক এক রকম, অর্থাৎ বিলটা সর্বভারতীয় কিন্তু ইম্প্যাক্ট এক এক রাজ্যে এক এক রকম। ধরো পশ্চিমবাংলায় ক্ষুদ্র প্রান্তিক চাষিরা যদি সত্যি বাজার পায় তাহলে তাদের লাভ হবে, কারণ তারা সরাসরি বিক্রি করতে পারবে। তারা যদি 12 টাকায় আলু বিক্রি করে তাহলে 30 টাকায় আলু বিক্রি তারা সরাসরি করতে পারবে এবং সেটা অবশ্যই তাদের লাভের জায়গা তৈরি হবে। আবার একইভাবে এইটা কিন্তু পাঞ্জাব হরিয়ানার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই কিন্তু এনডিএ শরিক তুমি শিরোমণি আকালি দলের মন্ত্রিসভা থেকে চলে যাওয়া। এবং একইভাবে তোমাকে বলবো যে প্রধানমন্ত্রী কিন্তু এই বিলটা নিয়ে যতটা প্রচার করা দরকার ছিল তিনি করেননি। এবং কালকে রাজ্যসভায় আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্রের প্রশ্নে ওখানে ডিভিশন, যেহেতু বিরোধীরা চেয়েছিলেন ডিভিশন মানে কাউন্ট করা, যে পক্ষে বিপক্ষে কতজন আছেন তার কাউন্ট করা, সেই কাউন্টটা না করাটা কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক এক্সারসাইজ একেবারেই নয়। যে একইভাবে আমি প্রশ্ন তুলতে চাই যে রাজ্যের আইনসভাও কি খুব গণতান্ত্রিক ভাবে চলছে? মানে কেন্দ্রের যেমন আইনসভা গণতান্ত্রিক ভাবে চলছে না, রাজ্যের আইনসভাও কি গণতান্ত্রিক ভাবে চলছে? এবং আরেক লাস্ট প্রশ্ন, যে তৃণমূল বিজেপির দলের মানে তাদের আরএসএস এর সংগঠন, মানে যেটা জানা যাচ্ছে যে তাদের কৃষক সংগঠন পর্যন্ত অর্থাৎ বিজেপি পরিবারের সবাই কি সমর্থন করছে এই বিলের? করছে না। মানে কনফিডেন্স কিন্তু নিতে হতো, কনসেনসাস তৈরি করতে হতো, প্রধানমন্ত্রী কিন্তু সেটা করেন। রিজু ঘোষাল, কংগ্রেসের এত বিরোধিতা সেটাও ভোটের দিকে মাথায় রেখে নয়? একদমই নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রে না। প্রথম কথা হচ্ছে এই যে 3টে অধ্যাদেশ পরে বিল করে পার্লামেন্টে নিয়ে আসা হয়েছে, প্রথম কথা হচ্ছে আমি 3টে ছোট পয়েন্টে শেষ করব। এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলেছে যে আনলিমিটেড স্টকিং করা যাবে, চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ। তার মানে কি যারা, এবং রাজ্যের কোনো এখতিয়ার থাকবে না। এবার মজাটা হচ্ছে যে এইভাবে যদি বেশি করে মজুত করতে শুরু করে তাহলে একটা আর্টিফিশিয়াল ভ্যাকুয়াম তৈরি হবে মার্কেটে, ফলে চাহিদা অনুযায়ী যদি যোগানটা না দেওয়া যায় ফলে দামটা অটোমেটিক্যালি বাড়বে। এবং দাঁড়ান প্রণয় দা আপনাকে ডিস্টার্ব করিনি, আপনি প্লিজ চুপ করুন, আপনাকে ডিস্টার্ব করিনি, আপনি দাঁড়ান, আমাকে বলতে দিন, আমার সময় আমাকে বলতে দিন। এটার উত্তর দিয়ে দিবে এতদিন হয়েছে কি হয়নি, এতদিন হয়েছে কি হয়নি। 2012-তে আপনারা যখন বিরোধী ছিলেন তখন একটা এরকম বিল টেবিল করা হয়েছিল ইউপিএ থেকে, আপনাদের বিরোধী স্বরাজ দাঁড়িয়ে বিরোধিতা করেছে এবং চিদম্বরমজি বিলটাকে উইথড্র করে নিয়েছিলেন। এগুলো তো পার্লামেন্টে ডিবেট হয়েছে। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হয়েছে কি হয়নি, আর্টিফিশিয়াল ক্রাইসিস সেটা কমোডিটি অ্যাক্টের মধ্যে তো ছিল। আপনি এটা বলুন, এই প্রশ্নটা যেটা করলো রিজু, যে আজকে যদি মজুত করার সীমা কোনো না বেঁধে দেওয়া হয় তাহলে সত্যি তো মজুতদার তো একেবারে সাংঘাতিক রকমের মানে ইন্ধন পাবে। যখন এই একটা এসছিল 1955-এ তখন আমাদের দেশের যে খাদ্যশস্য উৎপাদন হতো আর আজকে যেটা উৎপাদন হচ্ছে, আনাজে প্রায় 60% জিনিস আমাদেরকে ফেলে দিতে হয়, তার কারণে আমাদের স্টোরেজের ব্যবস্থা নেই। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে 1955-এ সুষমা স্বরাজের বক্তৃতাটা পড়েছেন, এই আইন আসার পরে যখন সবুজ বিপ্লব হয়, সেটা ভাবতে হবে। বিপ্লবটা কংগ্রেসের সময় হয় এবং সেই সবুজ বিপ্লবের যে প্রোডাকশনটা হয়, আজকে এফসিআই এবং নাভেটের মতো অর্গানাইজেশনকে বলা হচ্ছে যে তাদেরকে অফ করে দেওয়া হবে। আমার একটা ছোট্ট বিষয় ছিল, সেটা হচ্ছে প্রণয়দা কি সুষমা স্বরাজের 12 সালের বক্তৃতাটা পড়েছেন? সুষমা স্বরাজ যদি উত্তর মেরু বলে থাকেন, আপনি আজকে আপনার সরকার এবং আপনি আজকে দক্ষিণ মেরু বলছেন। আগে নিজেদের দলের মধ্যে আপনারা চাষিদের কথা ভেবেছিলেন 8-এর দশকে এবং সেখানে সুফল মিলেছিল। আজকে যদি বলি যে কথাটা বারবার বলছি, এ রাজ্যে ছোট ছোট চাষি কৃষক যারা মাঠেই বিক্রি করে দেন, মাঠেই ফসল পড়ে থাকে অনেক সময় এবং ফরেদের কাছে ব্যাপক মানে দামে, খুব কম দামে বিক্রি করতে বাধ্য হন, তারা উপকৃত হবেন না? না, আমি প্রথমেই বলতে চাই যে 3টে বিল পাস হয়ে গেল তাতে প্রমাণিত হয়ে গেল নরেন্দ্র মোদী একজন প্রতারক এবং মিথ্যাবাদী। উনি 14 সালে এবং 19 সালে দেশের কৃষকদের সামনে যে কথা দিয়েছিলেন, আজকে সর্বনাশ নেমে এলো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য। সর্বনাশ নেমে এলো, এক মৃত্যু পরোয়ানা জারি করলো নরেন্দ্র মোদী। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা। কৃষকদের, কর্পোরেটদের হাতে গোটা কৃষি ব্যবস্থাটা তুলে দেওয়া হলো। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না।
না, কিন্তু কৃষকরা তো যে কোনো দাম নির্ধারণ করতে পারবেন, যে কোনো দামে বিক্রি করতে পারবেন। 83% কৃষকদের কথা ভাবা হয়নি। গোটা দেশটাকে যেভাবে শিল্প সর্বনাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রণয় বাবুর মাথা থেকে আলুটা বের করুন, উনি আলুর বাইরে যেতে পারছেন না। গোটা দেশের 83% কৃষকদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আলুর উত্তরটা দিন না, কর্পোরেটের মুখোমুখি আলুর আপনি উত্তরটা কাল থেকে আলু আলু উত্তরটা করে দিন। যাচ্ছেন। কেন আপনি মাঝখানে যে 25 চ্যানেলে টাকা যাচ্ছেন কোথায় আলু যাচ্ছে? বলছেন, আপনি আলুর উত্তরটা কৃষকরা আগে দিন। কোথায় যাবে? কর্পোরেটদের সেবা দাস। আগে আলুর উত্তরটা নরেন্দ্র দিন। মোদী 25 টাকা কর্পোরেটদের কোথায় সেবা যাচ্ছে? দাস। মার্ক্স বাদ লেনিন বাদ, আমরা খাবো তোমরা গোটা বাদ। দেশে সবচেয়ে বেশি মার্ক্স কৃষক বাদ আন্দোলন লেনিন আমরা বাদ, আমরা বামপন্থীরা খাবো করছি তোমরা গোটা বাদ। দেশে। এই 25 টাকাটা কোথায় যাচ্ছে? এর গোটা উত্তরটা দেশে দিন। কৃষক আন্দোলন না, আমরা 83% মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, 83% কৃষক হবেন। প্রণয় দা, 83% মানুষ একদম নির্দিষ্টভাবে পড়াশোনা করে তথ্য বিশ্লেষণ করে বলছেন তাপস সিনহা। দেখুন তাপস বাবুরা কি বলছেন, তার আমি কারণ মত হচ্ছে বদলে মানুষ কাজ বিশ্বাস করি। করেন আপনি ওনাদেরকে। কোনোদিন কৃষক পশ্চিমবঙ্গে আন্দোলন সিঙ্গেল করেননি, পিস কোনোদিন এমপি কে কৃষক পাঠায়নি আন্দোলন পার্লামেন্টে। বিজেপি এই মার্ক্সবাদ কোনোদিন লেনিনবাদ কৃষক বলে আন্দোলন ওনারা যা করেনি। করেছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রাখেন না। কৃষক আন্দোলন ওনারা করছি। টেলিভিশনে প্রতারক বলতে পারেন, 1936 প্রধানমন্ত্রীকে প্রতারক বলতে পারেন, কিন্তু দেশবাসী প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছেন। বামপন্থীরা টেলিভিশন চ্যানেলে দেখুন, বেশ। মানুষের মধ্যে আপনারা নেই। আজকে মানুষের মধ্যে রিজু আপনারা ঘোষাল, নেই। আজকে মানুষ রিজু মনে ঘোষাল, করে কুণাল আপনারা ঘোষ প্রতারক। যা বলছেন যে জমিয়ে রাখতে পারবে শস্য বিভিন্ন ধরনের, সেখানে দুর্ভিক্ষ মহামারী এটারও আশঙ্কা করছে বিরোধীরা। মন্বন্তরের কথা মনে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখতে দেখতে যাব একটা ছোট্ট বিরতিতে। এই সিদ্ধান্ত সারা দেশে মনে রাখতে হবে। ব্ল্যাক সানডে হয়েই থাকবে। সংবিধান মানে না, ইতিহাস মানে না, যা ইচ্ছে তাই করছে। একটা দুর্ভিক্ষের মধ্যে নিয়ে যাওয়া দেশকে, একদিকে তো মহামারী চলছে, প্যান্ডামিক করোনা, সেই প্যান্ডামিক করোনাকে ঠেকাতে পারলো না। আর একটা মহামারী, খাদ্য সংকট, সেই দুর্ভিক্ষ 43 সালের মন্বন্তরের কথা মনে পড়িয়ে দিচ্ছে। কুণালদা, আমাদের রাজ্যের কৃষকরা আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে কিন্তু যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো, আমরা অনলাইনে বিক্রি করতে পারবো। না, সেটা কি তারা পুরো বিলটা পড়ে বলছেন, না তাদের সামনে কোনো প্রচার হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা বলছেন? সেটা তো আগে জানতে হবে যে একটি বিল, তার যে এই ভয়ঙ্কর পরিণতিটা সামনে আসছে, যে এই, আমি আবার বলছি, লকডাউন একটা রাষ্ট্রের সরকার কখনো তাদের কৃষকদেরকে একেবারে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলছে তো দেখা যাচ্ছে। আমি আবার বলছি, লকডাউন শুরুর পর প্রধানমন্ত্রীর বক্তৃতা দেখুন, তিনি বলছেন কোথাও যেন ছাঁটাই না হয়। আর যে বিলটা আজকে আসেনি তাতে ছাঁটাইয়ের বিল। ফলে এটা ওইভাবে বিচার করা যাবে না। গোটাটা কর্পোরেট সিস্টেমের হাতে চলে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকদের অপশনগুলোই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সিঙ্গুর আন্দোলনের সময় মমতা ব্যানার্জি যে সিঙ্গুরের কথা বলেছিলেন, সিঙ্গুরের কৃষকদের কথা বলেছিলেন, আজকে সিঙ্গুরের কৃষকরা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি কেমন বিভ্রান্ত করেছিল। আজকে শিল্প হলো না কৃষি হলো, এটা হচ্ছে বিভ্রান্তি, এটা হচ্ছে মমতা ব্যানার্জি বিভ্রান্তি। কৃষকদেরকে বিভ্রান্ত বানিয়েছে। আপনি বলছেন বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনি যদি একটা কথা রিপিট করেন তাহলে তো বাকিদের কথা আপনি একটা প্রধানমন্ত্রী কিন্তু বলছেন, আমি আসছি সিঙ্গুর নিয়ে পরে আলোচনা করব। তাপস সিনহা, প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন বিরোধীরা ভুল বোঝাচ্ছে কৃষকদেরকে। না, প্রধানমন্ত্রী ভুল বলছেন, মিথ্যা বলছেন। উনি বলেছিলেন কৃষকের ঋণ মুকুব করবেন, করেননি। আপনাদের মতো কৃষক না, আপনাদের মতো কোটিপতি কৃষকদের ঋণ মুকুব হয়নি, কিন্তু বাকি কৃষকদের ঋণ মুকুব হয়েছে। নীল চাষকে মনে করিয়ে দিচ্ছে, নীল চাষ। প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি কোট করি, আপনাদের মতো কোটিপতি কৃষকদের মুকুব হয়নি, বাকিদের হয়েছে। কর্পোরেট কিনবে না, কোনো কৃষি ঋণ মুকুব করেননি, কালো ধন ফেরত আসেনি। প্রধানমন্ত্রী একজন প্রতারক, মিথ্যাবাদী। আপনি কি কৃষক? আপনি বলুন, আপনি কৃষক? কোন কৃষক পেয়েছে? আপনি কি কৃষক বলুন? উনি বলছেন কোন কৃষক পেয়েছে। হ্যাঁ, আমি কৃষক, আমি কৃষক পরিবারের ছেলে। আপনার কত টাকা ঋণ ছিল?
কত টাকা ঋণ ছিল বলুন, কত টাকা কৃষি ঋণ ছিল? পরিবারের ছেলে বিশ্বনাথ দা শুধু কি রাজনৈতিক বিতর্ক? আজকে কৃষি মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আপনারা আমি আসছি। কিছু করেননি। কেন স্বামীনাথন কমিশনের সুপারিশ মানা হলো না? সবচেয়ে বেশি কেন মেনেছে। কৃষক সংগঠনগুলোকে ডাকা হলো না? স্বামীনাথন কমিশনের কেন সুপারিশ রাজ্য সরকার- প্রধানমন্ত্রী তো স্বামীনাথন কমিশনেরই উল্লেখ করেছেন। আমি আসছি। কেন রাজ্য সরকারের সঙ্গে বিশ্বনাথ দা ছোট্ট করে জানতে চাইবো, আজকে কি রাজনীতি বিজেপি বনাম তৃণমূল, বিজেপি বনাম বিরোধী, এটা প্রকট হয়ে যাচ্ছে? আসলে কৃষি বিল একটা ইস্যু? দেখো, এটা তুমি ঠিকই ধরেছো যে 21-এর নির্বাচনের নিরিখে এই রাজনৈতিক তাপটা অনেক বেশি তীব্র। আগামী দিনে এই প্রশ্নটা অনেক বড় করে আসবে এবং তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাস্তায় নেমেছে কৃষকদেরকে এই বক্তব্যটা রাখতে যে মোদির এই বিলগুলো কৃষক স্বার্থ বিরোধী। আবার উল্টো দিকে আমি আজকেই দেখলাম বিজেপি উল্টো দিকে বলছে যে কৃষক এতই যদি কৃষকের জন্য দরদ, তাহলে সিঙ্গুরের কারখানা হলো না কেন এবং কৃষকদের সিঙ্গুরের কি অবস্থা? অথবা প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনা কেন এই রাজ্যে কার্যকারী হচ্ছে না? তাহলে তো আরো কৃষকরা 6,000 টাকা করে বছরে পেত, তাহলে এই কৃষকদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই চাপা উত্তন চলবে। কিন্তু আমার কাছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যে দেখো, অন্য সমস্ত সেক্টরে তুমি প্রাইভেটাইজেশন করেছো, বহুজাতিক সংস্থাকে অন্তর্ভুক্ত করেছো, কৃষিকে কি তুমি রাখতে পারো? তুমি যখন উদার অর্থনীতি সর্বত্র চালু করেছো, তুমি কতদিন তুমি কৃষি ক্ষেত্রকে তার বাইরে রাখবে? কৃষি ক্ষেত্রতে ক্যাপিটালিস্টরা আসবে, কারণ উদার অর্থনীতির জনক তো বলা যায় কংগ্রেস। আমি কুণাল দা এবং কংগ্রেসের কাছেও আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতিতে যেতে যেতে দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে ভুল বোঝাচ্ছে বিরোধীরা, তা তুলে ধরেছেন। कृषि क्षेत्र में इन ऐतिहासिक बदलावों के बाद, इतने बड़े व्यवस्था परिवर्तन के बाद, कुछ लोगों को अपने हाथ से नियंत्रण जाता हुआ दिखाई दे रहा है। इसलिए अब ये लोग एमएसपी पर किसानों को गुमराह करने में जुटे हैं। ये वही लोग हैं जो बरसों तक एमएसपी पर स्वामीनाथन कमेटी की सिफारिशों को अपने पैरों के नीचे दबाकर बैठे रहे। কৃষি বিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, তর্ক বিতর্ক চাপানুতর, কিন্তু যাদের জন্য এই বিল সেই অন্নদাতারা কি বলছেন দেখুন। कृषि क्षेत्र में इन ऐतिहासिक बदलावों के बाद, कुछ लोगों को अपने हाथ से नियंत्रण जाता हुआ दिखाई दे रहा है। একদিকে করোনা, আরেকদিকে বিজেপির এই বুলডোজ করা বিল। মরো না, অর্থাৎ তুমি না খেতে পেয়ে মরো। মোদী সরকারের কৃষি বিল নিয়ে রাজনীতি গরম। মোদীর দাবি এই সংস্কারের পথে কৃষকদের দিন ফিরবে, মমতার পাল্টা সর্বনাশ হবে। কিন্তু কৃষকরা কি বলছেন? যদি কোনো বড় কর্পোরেট কোম্পানি আসে, তাহলে সেই আলুটা আমি কতটা কম খরচে প্রোডাকশন করতে পারবো, তাতেও তারা সহায়তা করবে। কী ধরনের মেশিনারি ইউজ করলে পরে আমার লেবার কম লাগবে, তাতে আমার আলু প্রোডাকশনটা অনেক কম খরচে হবে। আমার মজুত আছে ধান 10 টনের মতো ধান মজুত আছে, কিন্তু এই ধান মজুত আমি খরিদেরকে দিতে হয়, অনেক কম দামে ছাড়তে হয়। মিনিমাম সাপোর্ট প্রাইস তার উপরে আমি বিক্রি করতে পারবো, সেটা অনলাইনে বিক্রি করতে পারবো, তাতে আমি দাম পাবো এবং সেটা আমার সরাসরি আমার অ্যাকাউন্টে আসবে এবং আমি উপকৃত হব এবং অনেক বেশি প্রফিটটা আমি পাবো। কৃষি বিল হয়ে আমরা খুব খুশি, ব্যাপক খুশি, খুব আনন্দিত। কারণ আমরা যেভাবে ধান পাট চাষ করি, তাতে করে যে হারে খরচা হয় সেই হিসেবে আমরা পুরোপুরি অর্থ বুঝে পাই না বা দাম পাই না। মালটা যদি ন্যায্য মূল্য দাম পাই বা মার্কেট থেকে কি কোনো জায়গায় দিয়ে যদি পাই, সেটা তো আমরা উপকৃত হব। যত হাত ফেরা হবে দাম তো এত বাড়বে, আমাদের উপকার হবে খুচরো ব্যবসায়ীদের, আর কৃষকরাও লাভবান হবে যদি সরাসরি আমরা কিনতে পারি। যেখানে দাম বেশি সেখানেই বিক্রি, ইচ্ছে হলে চুক্তি চাষ। বহুজাতিক সংস্থা সরাসরি কৃষকের থেকে ফসল কিনবে, ফসলের ন্যায্য দাম মিলবে, এই আশায় অনেকে বুক বাঁধছেন। কারো কারো মনে আবার সিঁদুরে মেঘ।
আমার জমি 2 টাকা চাষ করলাম, আমি 1.5 টাকা পেলাম, 2 টাকা পেলাম, আমি লস বুঝতে পারলাম, কিন্তু ওদের অধীনে পরাজিত থাকবো। আমরা তো ব্রিটিশ কি করেছে তাহলে? ব্রিটিশ তো ভালো ছিল হচ্ছে, তাহলে ব্রিটিশ যে আরো কড়া শাসন করছে তো আমাদের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছে তো। তখনও বলে নীল চাষ কর, সেই নীল চাষের ক্ষমতাটাই চলে এলো, ব্রিটিশের শাসনটাই চলে। অর্থাৎ আশঙ্কা যেমন আছে তেমন অনেকে আশায় বুকও বাঁধছেন। নিউজ 18 বাংলা। অর্থনীতি আসবে, কিন্তু কৃষিকে কি করে বাইরে রাখবো? কৃষকরাও চাইছেন কর্পোরেট সংস্থা আসুক, তাদের জমিতে যে চাষ করাবে সেই চাষ তো বিজ্ঞান ভিত্তিক ভাবে হবে, আধুনিক ভাবে হবে। প্রথমে বলি, যে কথাটা বলছে স্বামীনাথন কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ইউপিএ গভর্নমেন্ট যখন অ্যামেন্ড করায় এবং কৃষিক্ষেত্রে যে বেনিফিটসগুলো দেওয়ার কথা সেটা অপোজ করে 2012-তে সুষমা স্বরাজজি, সেই বিলটা টেবলড হয়নি পার্লামেন্টে। আজকে শান্তাকুমার কমিটির রিপোর্টে বলছে কি, যে ভারতবর্ষে 2015 অ্যাপয়েন্ট করা কমিটি, তারা বলছে ভারতবর্ষে সহায়ক মূল্য থাকার কোনো প্রয়োজনীয়তাই নেই, মিনিমাম সাপোর্ট প্রাইস শুড বি অ্যাবলিশড। এটা শান্তাকুমার কমিটির প্রথম একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্য কি, এফসিআই আর নাভেডের কোনো প্রয়োজনীয়তা নেই, তাদের থাকার দরকার নেই। আজকে চুক্তিভিত্তিক যদি হয়, চুক্তিভিত্তিক হলে টেস্কো হোক কিংবা ওয়ালমার্ট হোক, তারা এসে বলবে যে ভাই এই দামেই তোমাকে বেচতে হবে। সেখানে কৃষকদের কি কোনো অধিকার থাকবে? একটা বড় বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু যদি বাধ্যতামূলক নয়, যদি বাধ্যতামূলক নয় ঠিকই, কিন্তু যদি ওরা চুক্তি করে তাহলে সেই চুক্তি থেকে বেরোতে পারবে কি? আইনি সহায়তা পাবেন, আইনি সহায়তা পাবেন তো। আজকে আইনি সহায়তা পাবেন, আইনি সহায়তা একটা কর্পোরেট হাউসের সঙ্গে আজকে ভারতবর্ষে 86% কৃষকের মোট জমির পরিমাণ 2 হেক্টরের কম। তারা এই অবস্থায় কি করে তাদের স্বল্প ফসলটা নিয়ে গিয়ে কর্পোরেটদের কাছে বার্গেন করবে যে না আমাকে এই প্রাইসেই দিতে হবে, কারণ মিনিমাম সাপোর্ট প্রাইস এইটা বেঁধে দেওয়া আছে? সেই সুযোগটা তো থাকছে, সেই সুযোগ থাকছে না, সেই সুযোগ থাকছে না। এটা যদি ভালো করে বিলটা দেখো তাহলে সেই সুযোগ থাকছে না। বিলের আগে চুক্তি চাষ হয়েছে, বিলের আগে চুক্তি, হ্যাঁ হয়েছে, 1833 আমার প্রশ্ন হচ্ছে, আজকে ধরুন কিষাণ মান্ডিতে, আজকে রাজ্যের কিষাণ মান্ডিগুলোর অবস্থা খুব খারাপ, সেই কিষাণ মান্ডিতেই যেতে পারেন না চাষিরা। আজকে যদি কর্পোরেট চাষির কাছে যায় তাহলে অসুবিধে কোথায়? তার কোনো খরচ নেই, অসুবিধে প্রবল। কারণ যারা, আমি খুব সংক্ষেপে বলছি, আমি মাঝখানে বিরক্ত করিনি, আমাকে 2-3 মিনিট ছেড়ে দিলে ভালো হয়। সেটা হচ্ছে এই যে যতজন ভালো বললেন এখানে আমরা টিভিতে দেখলাম, প্রত্যেকের কথায় একটি শব্দ কিন্তু কমন, সেটা হচ্ছে যদি। যদি অর্থাৎ এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার, যদি এটা হয় তাহলে ভালো হবে, যদির উপর আশা করছেন। প্রত্যেকের কথা একটা যদি আছে। আমি একটা কথা বলি, প্রথম কথা, কৃষি এবং বাজার দুটোই মূলত রাজ্যের, আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের আওতাভুক্ত। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই কৃষি নিয়ে যে আমরা এত কথা বলছি, বিজেপি তৃণমূলের সমালোচনা করছে বা অমুক অমুক, কৃষি কর্মণ যেটা দেশের সেরা কৃষির পুরস্কার, এই মোদী সরকার তো পরপর 5 বছর সেটা এই পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। তাহলে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, তখন পশ্চিমবঙ্গ সরকারের মতামতটা নেওয়া হবে না? যাদেরকে আপনারা পরপর 5টা বছর কৃষি কর্ম সেরা পুরস্কার দিয়েছে, বিজেপি শাসিত কোনো রাজ্য তো সেই পুরস্কারটা পেতে পারেনি। 2, এত বড় একটা বিল পাস হচ্ছে এবং ধনী ভোটে। মোস্ট ইন্টারেস্টিং, আমি রাজ্যসভার সাংসদ ছিলাম, রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তিনি সিটে নেই, তার বদলে ডেপুটি চেয়ারম্যানকে দিয়ে ধনী ভোটে পাস করানো হচ্ছে। লিখে রেখে দেওয়া যেতে পারে, ভেঙ্কাইয়া নাইডু এত বড় পাপটা নিজের কাঁধে নিতে চাননি। ডেরেক বাবুর পাপটা কে নেবে? কিসের পাপ? ডেরেক বাবু যেভাবে গণতন্ত্রের পীঠস্থানে যেভাবে গুন্ডাগার্দি করলো, কিচ্ছু করেনি, যেভাবে কিচ্ছু করেনি। আপনারা যখন বিরোধী ছিলেন, ছিলেন কি করেছিলেন? তাপসী না, আপনাদের দলেরও সাংসদের বিরুদ্ধে অভিযোগ এবং সাসপেন্ড হয়েছেন। কেকের আগে সিপিআইএম সাংসদ সাসপেন্ড হয়েছে, কেকের আগে। প্রণয় বাবু বিলটা পড়ে এলে ভালো হতো। প্রণয় বাবু ইমেল আইডিটা দিন, বিলটা পাঠাবো। ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনার কাছে জানতে হবে না বিল।
আপনার কাছে জানতে হবে না, আপনারা পড়ুন, মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না, আপনারা বেশি পড়েন বলে মানুষ আমি বিশ্বাস আসছি করে না। যে কিষাণ কৃষকরা মান্ডি, আপনাদের বিশ্বাস করে না। বিরোধীরা বলছে কিষাণ এই জন্য মান্ডির আপনারা কোনো ভোট ভূমিকা পান না। থাকবে না, দাবি বিরোধীদের, মানতে নারাজ কেন্দ্র। আমি আসছি, এ নিয়ে কৃষকরা কি বলছেন একবার দেখুন। उचित मूल्य दिलाने के लिए प्रतिबद्ध है। মোদী সরকারের লক্ষ্য এক দেশ এক কৃষি বাজার, তাই নতুন বিলে বলা হয়েছে কৃষিপণ্য বাজার কমিটির নিয়ন্ত্রণে থাকা মান্ডিতে ফসল বেচার কোনো বাধ্যবাধকতা কৃষকের থাকবে না। এতেই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে যে মান্ডিতে কৃষকরা ন্যায্য মূল্যে ফসল বিক্রি করেন সেই মান্ডির ভূমিকা বা গুরুত্ব কি থাকলো? কৃষকরাও কি মান্ডি নিয়ে এতটাই চিন্তিত? নিউজ 18 বাংলার গ্রাউন্ড রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। ধূপগুড়ি শহর থেকে 4 কিলোমিটার দূরে কিষাণ মান্ডি। এত দূরে হওয়ায় সেভাবে কেউ আর মান্ডির দিকে যান না। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই কিষাণ মান্ডি। আমার ঠিক বাঁ দিকে কিন্তু দেখলেই বোঝা যাবে ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে গোটা কেন্দ্র। কিষাণ মান্ডির রাতের অন্ধকারে মদ এবং জুয়ার আসর বসে এখানে। কিষাণ মান্ডিতে আপনারা কেন সবজি নিয়ে যান না? কিষাণ মান্ডি তো রয়েছে ধূপগুড়িতে। অনেক দূর হয়তো আমার ওখান থেকে। ফাঁসি দেওয়া এবং শালবাড়ি এই দুই জায়গায় কিষাণ মান্ডি 5 বছর আগে তৈরি হয়েছে, এখনো চালুই হয়নি। শালবাড়ির মান্ডিতে রবিবার করে মাছের নিলাম হয়, আর ফাঁসি দেওয়ায় সোম ও শুক্রবার হাট বসে, মাঝে মধ্যে ধান কেনা বেচা। বারুইপুরের ফুলতলায় কিষাণ মান্ডি। বারুইপুর বাজার স্টেশন এবং চম্পাহাটি স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে। ট্রেন থেকে নেমে আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়, ফলে পরিবহনে অনেকটা খরচ পড়ে যায়। 4 বছর আগে তৈরি এই মান্ডিতে এখন শুধুমাত্র ধান কেনা বেচা হয়। অনেক দূর হয়ে যায়, কোথায় দাঁতপুর আর কোথায় চিটাগুড়ি, অনেক গাড়ি ভাড়া পড়ে যাবে। কাটোয়ায় 4টি কিষাণ মান্ডি, 4টি চলছে, তবে সেখানে গেলেই দুর্ভোগের একশেষ বলে অভিযোগ। কুইন্টালের পিছু যদি 6 কেজি জায়গায় বলছে, সেই 6 কেজি জায়গায় সেখানে 8 কেজি 10 কেজি পর্যন্ত বাদ দিচ্ছে। এবং এদের এমন মানুষের কথা যে মনে ধান দাও না, মনে ধান দিও না, মানে আমাদেরকে প্রকৃতভাবে আমাদের খুবই হ্যারাসমেন্ট হয়। অনেক কৃষকই বলছেন মোদী সরকারের নতুন কৃষি বিল আইনে পরিণত হলে মান্ডির মৌরসি পাট্টার হাত থেকে রেহাই মিলবে। নিউজ 18 বাংলা। মান্ডি করে এ রাজ্যে চাষিদের কতটা সাহায্য করতে পেরেছে রাজ্য সরকার? প্রশ্ন 1। প্রশ্ন 2, সিঙ্গুরে বিজেপি অভিযোগ করছে সিঙ্গুরে যে চাষিদের জন্য কারখানা হতে দেওয়া হয়নি, তৃণমূল কংগ্রেস সেই চাষিদের দেখছেন না, ওখানেই নাকি বাস্তব অভিযোগ রয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে এসে এ বিষয়ে আলোচনা করবো, সঙ্গে থাকুন। কুণাল ঘোষ, যেটা আমরা দেখালাম, মান্ডি কৃষকদের কোনো কাজে লাগছে না সেরকম ভাবে, সিঙ্গুর নিয়েও প্রশ্ন উঠছে, তারাই আবার চাষিদের এত কাছের কি করে হয়ে গেল? দুটো আলাদা পার্ট। একটা হচ্ছে মান্ডি, পশ্চিমবঙ্গে যতগুলি মান্ডি আছে আর যে কটি ছবি দেখা গেল, দুটো এক নয়, কোনো অনুপাতে আসে না। 2 নম্বর হচ্ছে হয়তো কোনো জায়গায় কোনো মান্ডি বাড়িটা ব্যবহার হচ্ছে না, কিন্তু মান্ডির পারপাস সার্ভ হয়ে যাচ্ছে, নিকটবর্তী কোনো মাঠ বা কিছু একটা পেয়েছে তারা করেছে, সেটা একটা আলাদা পার্ট। 2 নম্বর হচ্ছে সিঙ্গুর একটা বিষয় হচ্ছে, আচ্ছা, আর তার সঙ্গে আর একটা যোগ করে রাখি, যদি এত সমস্যাই থেকে থাকে মান্ডি ইত্যাদিতে সব মেনে নিলাম, তাহলে এই মোদী সরকার কি করে পশ্চিমবঙ্গ সরকারকে পরপর 5টি পুরস্কৃত করলো? দেশের সেরা আবার আপনার সরকারকে বোঝাননি কেন? আলাদা গল্প, সেটা নিয়ে হোক না। আপনার সরকার দিয়েছে, কাজে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমরা প্রথম, ওটা আলাদা ডিবেট, ওটা নিয়ে আলাদা ডিবেট করা যাবে। আপনারা মোদী সাহেবকে বুঝিয়ে বলেননি কেন? আপনারা প্রবলেম বুঝিয়ে দেবো, বুঝিয়ে না বলে দেশের 1 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গুরে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো কোনো কালে বলেনি যে শিল্পের বিরুদ্ধে বা গাড়ির কারখানার বিরুদ্ধে। প্রথম থেকে যে আপত্তিটা হয়েছে, জোর করে কৃষি জমি নয়, ভালো করে ভেবে দেখুন কোন কৃষি জমি, ওখানে খুব ভালো আলু হয়, কোন আলু, যে আলুকে অর্ডিন্যান্স জারি করে জরুরি তালিকা থেকে বাদ দিল এই সরকার, কেন্দ্রীয় সরকার। আজকে সিঙ্গুর ওনারা ইস্যু করছেন আর আলুকে বাদ দিচ্ছেন। আলু চাষ কি হচ্ছে সিঙ্গুরে? কোথায়?
সিঙ্গুরে আলু চাষ হচ্ছে? আমি বললাম যে কথাটা তাহলে আপনারা ধরলেন না, বিভ্রান্ত কিন্তু মমতা ব্যানার্জি। কেন বিভ্রান্ত করবেন? তাহলে কোথায় বিভ্রান্ত? সিঙ্গুরের আলু বিষয়টা চাষ হচ্ছে হচ্ছে না, সিঙ্গুরের লোককে 15 কেজি চাল খাওয়াতে হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার মানে কি করলেন? বিভ্রান্ত তো না, করলেন। একদম বিভ্রান্ত মমতা হয়নি। ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, কোনো আর বিভ্রান্ত সিঙ্গুরের- হয়নি। সিঙ্গুরের কৃষকরা আসবো। কোথাও শেষ। বিভ্রান্ত হননি। আমাদের সময় শেষ কৃষি হয়ে আসছে। জমিটা জোর করে আমি আপনি দেখুন, তাপস সিনহা সারা বাংলায় আপনাকে জোর দেখাতে করে চাই, কৃষি জমি নেওয়া বন্ধ আপনাকে হয়ে গেছে দেখাতে সিঙ্গুরের চাই পর। এত আপনারা আপত্তি করছেন, আপনারা দেখুন, সন্দেহ বিষয়টা করছেন কি ন্যূনতম হয়েছে? সহায়ক মূল্য উঠে যাবে, পাবেন না কৃষকরা। আজকেই আজকেই রবি শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দিল কেন্দ্র। সেটা বিরোধীদের চাপে। তাপস দা, আজকেই রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে অনেকটা। এটা চমক ছাড়া আর কিছু নয়, এটা একটা চমক। এটা জানতে হবে প্রধানমন্ত্রী যে কথাটা বলছে, ভারতে এক কৃষি ব্যবস্থা এক বাজার, এটা হতে পারে না। ভারতবর্ষে কৃষি ক্ষেত্রের যে বৈচিত্র্য, তার যে বহুত্ব, জলবায়ু, পাঞ্জাবে গমের চাষ হবে, আমাদের ধানের চাষ হবে, এটাকে এক করা যায় না। ভারতবর্ষের জলবায়ু আলাদা, কাশ্মীরে আপেল চাষ হবে, পাঞ্জাবে গম চাষ হবে, কিছু এটা বুঝতেই একটা পারেননি। কথা। পাঞ্জাবের গম তো হ্যাঁ, বাংলায় আসতে পারে, আপনার কাছে বাংলার বুঝবো না। চাল তো পাঞ্জাবে আর যেতে দেখুন, পারে। আরে পাঞ্জাবের গম ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই, ভারতবর্ষের কৃষি সম্পর্কে বিজেপির কোনো ধারণা নেই। তৃণমূল বিজেপি সবসময় বেশ, আমি বিশ্বনাথ চক্রবর্তীকে 50 সেকেন্ড সময় দিতে পারবো। বিশ্বনাথ চক্রবর্তীকে 50 সেকেন্ড সময় দেব। এতদিন বিজেপি ব্যাপক বিরোধিতা করে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের। এখন কি 21-এর আগে তৃণমূল অনেকটাই অক্সিজেন পেয়ে গেল বিজেপি কৃষক বিরোধী তকমা বলে? আমি তার আগে একটা জিনিস বলি, একমাত্র তোমাদের চ্যানেলেরই অধিকার আছে কৃষি নিয়ে কোনো ডকুমেন্ট দেখানো, এবং সেটা সত্যি ডকুমেন্ট। কারণ তোমরাই একমাত্র পশ্চিমবাংলার চ্যানেল যারা অন্নদাতা বলে একটি নিয়মিত অনুষ্ঠান করো কৃষকদের নিয়ে, যেটা অন্য কোনো চ্যানেল করে না, কেউ করেনি, এবং অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রাম। আমি সামগ্রিকভাবে মনে করি যে দেখো, এই রাজনীতিটা কিন্তু আগামী 21-এর নির্বাচন পর্যন্ত অন্তত ওয়েস্ট বেঙ্গলে চলবে, এবং এটা নিয়ে চাপান উত্তরণ একটা চলবে। তৃণমূল কংগ্রেস চাইবে, যেহেতু তার সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে কৃষকের সাথে সম্পর্ক তৈরি করেছিল এবং তার মধ্য দিয়ে বামেদের পরাজিত করেছিল, ফলে তৃণমূল কংগ্রেস চাইবে এই ইস্যুটাকে ধরে এগোতে। কিন্তু মানুষের অভিজ্ঞতা কোনটা হয়, যেটা তোমরা প্রতিবেদনে দেখালে, সেই অভিজ্ঞতা যদি কৃষক মনে করে যে আমি সরাসরি ফসল বিক্রি করলে বেশি টাকা পাবো, আমার সুবিধে হবে, তাহলে কিন্তু আরেক রকম রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হবে। আরেকটা প্রশ্ন, আমি জাস্ট একটা লাস্ট লাইন বলছি, আমরা আইন করে আমরা ফোরেদেরকে সরানোর কথা বলছি, কিন্তু ফোরেদের সাথে যে রাজনৈতিক শক্তি থাকে, তাতে আইন করে কি তুমি ফোরেদেরকে সরাতে পারবে? তুমি সিন্ডিকেটকে সরাতে পেরেছো? আইন করে কি সত্যি ফোরেদেরকে সরাতে পারবে? কারণ তাদের পেছনে বিরাট রাজনৈতিক শক্তি থাকে, রাজনৈতিক শক্তি। তার মানে রাজ্যে যে ক্ষমতায় থাকবে সেই রাজনৈতিক শক্তি ফোরেদের থাকবে, ফোরেদের সঙ্গে থাকবে, সিন্ডিকেটের সঙ্গেও তাই আছে। এই অভিযোগটাই উঠলো, এবং প্রণয় দ্বারা একটু ব্যাকফুটে এই মুহূর্তে এই রাজ্যে থাকবেন আগামী দিনে। এটাই রাজনৈতিক বিশ্লেষণ। একবার দেখাবো একদম শেষ করতে করতে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেই আমাদের সঙ্গে থাকার জন্য। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আমাদের কলকাতায়, যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি তৈরি করতে বা এখানে ব্যবসা করতে ফরওয়ার্ড ব্লক বিশাল বিরোধিতা করেছিল। সরাসরি ফসল কেনে কৃষকের থেকে। মোদী সরকারের নতুন কৃষি বিলেও এই সুযোগ দেখুন। মোদী সরকারের দাবি, নতুন কৃষি বিল হলে ফোরেদের দৌরাত্ম্য শেষ হবে। মূলত ফুড আইটেমটা কিনি, চাল, শাকসবজি, এগুলো কিছুটা সাশ্রয় হয়। দিন আগে টমেটো কিনলাম 80 টাকা, তারপরেই কালকে দেখছি 100 টাকা চাইছে। এখানে সেখানে টমেটোটা দেখলাম 64 টাকা। মানে মার্কেট প্রাইস থেকে তুলনামূলক কম পাই, অনেকটা না হলেও খানিকটা তো আমি কম পাচ্ছি, আমার সাশ্রয় হয়, সেই জন্যই আশা। বিশেষজ্ঞরা বলছেন বাজার এটাই চাইছে। এভাবে সরাসরি কৃষকদের সঙ্গে ফসল কিনলে ক্রেতার যেমন লাভ, তেমনি কৃষকেরও লাভ। মোদী সরকারের নতুন বিলে কৃষককে এই স্বাধীনতাই দিচ্ছে। কৃষক যেখানে বেশি দাম পাবেন, সেখানেই সরাসরি বিক্রি করতে পারবেন। নিউজ 18 বাংলা।